নমস্কার, আপনারা দেখছেন আনকাট তন্ময়। আজকে আপনাদেরকে একটা স্বপ্নের ফেরিওয়ালার গল্প শোনাব। তারপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন সেই স্বপ্নের ফেরিওয়ালার গল্প সত্যি না মিথ্যা, ভালো না খারাপ। আমি কোনো মতামত আজকে জানাবো না, আমি শুধু গল্পটা আপনাকে শোনাব। 2014 সালের 26শে মে ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ তো বটেই, ভালো খারাপ, কালো অধ্যায় নাকি গৌরবময় অধ্যায়, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম। কারণ আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সংসদীয় গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষই সব থেকে শক্তিশালী। তাই আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা ঠিক করবেন যে ঠিক ভুল ভালো খারাপ। আমি কোনো জাজমেন্টাল মতামত এক্ষেত্রে দিচ্ছি না। কিন্তু কি ঘটল 2014 সালের 26শে মে? 2014 সালের 26শে মে নির্বাচনে জয়ী হয়ে ভারতবর্ষের কেন্দ্রের শাসক দল হিসাবে বিজেপি ক্ষমতায় এল এবং সেই শাসক দলের প্রতিনিধি হিসাবে ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, শপথ নিলেন মাননীয় নরেন্দ্র দামোদর মোদী। তিনি শপথ নিলেন, তিনি এক স্বপ্নের উড়ানে চেপে এই নির্বাচনী বৈতরণী পার হলেন। বিভিন্ন কিছু বললেন। ভারতবর্ষের মানুষ একটা একটু অন্যরকম লোকসভা নির্বাচন দেখলো। ঝকঝকে প্রচার, চারিদিকে ডিজিটাল প্রচার, বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং ফ্লেক্স, একটা কর্পোরেটের ছোঁয়া দেখা গেল এই নির্বাচনকে কেন্দ্র করে। বোধহয় ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে প্রথম কিছু চমক এইগুলো দেখা গেল। তিনি কি কি বললেন? তিনি স্বপ্ন দেখালেন ভারতবর্ষের মধ্যবিত্ত সমাজকে। মূলত তিনি বললেন যে দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকার গড়বে এই বিজেপির সরকার। তিনি বললেন বছরে 2 কোটি বেকারদেরকে চাকরি দেওয়া হবে। তিনি বললেন এই যে কালো টাকা সুইস ব্যাংক সহ বিদেশে পড়ে আছে, সেই টাকা নাকি ক্ষমতায় এলেই ফিরিয়ে আনা হবে এবং তাতে যে পরিমাণ টাকা আছে সেই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন। কারণ সেই টাকা ফিরে আসবে, ফিরে এলে সকলকে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রচুর কর্মসংস্থান হবে, দুর্নীতি থাকবে না। অর্থাৎ একটা আদর্শ সরকার গঠন করার কথা তিনি বললেন। তিনি বললেন যে জঙ্গিবাদ, আতঙ্কবাদ এইগুলোর বিরুদ্ধে শক্ত হাতে লড়াই হবে। দুর্বল বিদেশ নীতি থাকবে না, অত্যন্ত শক্ত বিদেশ নীতি তৈরি হবে। অর্থাৎ আগের সরকারের তুলনায় তিনি এগুলো বললেন। তিনি কি বললেন? তিনি বললেন অর্থাৎ বিজেপি 2014 আগে, শুধু তিনি নন, বিজেপি সার্বিক দল হিসাবে 2014 আগে তারা বিভিন্ন রকম আন্দোলন করলেন। আমি যতটা মনে করতে পারছি, বিভিন্ন নেতা নেত্রীরা গ্যাসের সিলিন্ডারের উপর আলু পেঁয়াজ চাপিয়ে বললেন কিভাবে রান্না হবে। কারণ গ্যাসের দাম নাকি 2014 সালে, অর্থাৎ যে এলপিজি সিলিন্ডার অর্থাৎ রান্না করার যে গ্যাস, তার দাম নাকি প্রচুর বেড়ে গেছে। তাহলে আমাদের সরকার এলেই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হবে। সত্যিই তো ঠিক। সাধারণ মানুষের পেটের ভাতের জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ, তো সাধারণ মানুষের ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে। তিনি এগুলো বললেন। তিনি স্লোগান তুললেন আচ্ছে দিনের, অর্থাৎ স্বপ্ন দেখালেন আচ্ছে দিনের। তিনি বললেন সবকা সাথ সবকা বিকাশ। তিনি বললেন ভারতবর্ষে বুলেট ট্রেন চলবে, যেমন জাপানে চলে, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন উন্নত দেশগুলোতে চলে, সেই রকম বুলেট ট্রেন চলবে। অর্থাৎ ভারতবর্ষের মানুষকে তিনি বুলেট ট্রেনে চাপিয়ে স্বপ্নের দেশে নিয়ে গেলেন। স্বপ্নের ফেরিওয়ালা হিসাবে তিনি এই নির্বাচনী বৈতরণী পার হলেন। নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরে আরো 2টো লোকসভা নির্বাচন কেটে গেছে। 2014 পর 2019 এবং তারপর 2024। না, সেটা অন্য বিষয় যে 2024-এ তারা আবকিবার 400 পার হতে পারেননি। তারা মুখ থুবড়ে পড়েছেন, কারণ ভারতবর্ষের মানুষ এই স্বপ্নের বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছেন। স্বপ্নের ফেরিওয়ালা, সেই হ্যামিল্টনের বাসিওয়ালা যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম, ঠিক সেই রকম স্বপ্নের ফেরিওয়ালা নিয়েও ভাবতে শুরু করেছেন। সে মানুষজনের ভাবনা তো আর আটকানো যায় না। মানুষজন যেমন 2014 আগে মানুষকে ভাবিয়েছিলেন,
তেমনি সেই ভাবনাগুলো আস্তে 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 কোথায় কোথাও ফিকে হচ্ছে 2024-এর নির্বাচনে গিয়ে দেখা গেল তাও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ সরকার গঠন হলো এবং তৃতীয়বারের জন্য কেন্দ্রের শাসক হিসাবে এনডিএ সরকার হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তৃতীয়বারের জন্য শপথ নিলেন। এই ছিল স্বপ্নের ফেরিওয়ালার মানুষের কাছে স্বপ্নকে বিক্রি করা, অর্থাৎ এই স্বপ্ন দেখানো। কেন বিক্রি করা বলেছি সেগুলো না হলে আসছি একটার পর এক, কিন্তু শুরুটা হচ্ছে এর পরে কি হলো। গত 11 বছরে এই স্বপ্নের ফেরিওয়ালার থেকে বা তাদের সরকারের থেকে আমরা দেশের মানুষজন কি পেলাম, আসুন সেইগুলোর উপর একটা একটা করে চোখ রাখা যাক। আসুন এবার একে একে দেখে নেওয়া যাক 11 বছরে কি কি আমরা পেলাম। যে স্বপ্নগুলো দেখিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এবং তাদের দল বিজেপি, আমরা তার বদলে ভারতবাসী হিসাবে, ভারতের সাধারণ নাগরিক হিসাবে কি কি পেলাম লিস্ট অজস্র। বলে শেষ করা যাবে না, একটা প্রোগ্রামে হবে না, দিনের পর দিন লেগে যাবে, এত লম্বা লিস্ট। কয়েকটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এই স্বপ্নের ফেরিওয়ালার কে নির্বাচিত করে ভারতবাসী হিসাবে আমরা ঠিক করেছি, ভুল করেছি, বা ওই দিনটা যেটা বলে শুরু করেছিলাম 26শে মে 2014, সেই দিনটা কি ইতিহাসে কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে নাকি গৌরবময় অধ্যায় হিসাবে বিবেচিত হবে, সেটা সিদ্ধান্ত আপনাদের উপর। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। সরকারে এলেন, সরকারে এসে তারা বলেছিলেন, যেটা বললাম, গ্যাসের দাম আগের সরকারের সময় গ্যাসের দাম অনেক বেশি ছিল। কত ছিল চলুন দেখি। 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল প্রতি সিলিন্ডার প্রতি ওই গড়ে প্রায় 414 টাকা। আজকে কত? 900 কাছাকাছি, এক্স্যাক্টলি বোধ হয় 839 টাকা বা 900 টাকা এরকম কিছু। তার মানে তার স্বপ্ন দেখিয়েছিলেন ওই 414টা কমবে, সেটা আসলে বাস্তবে রূপায়িত হয়েছে 839 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে স্বপ্নের 1 নাম্বার নমুনা আমরা দেখলাম। এরপরে আর কি কি দেখব? এরপরে হঠাৎ করে 8 নভেম্বর 2016, 8 নভেম্বর 2016 আবার ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। নিশ্চিতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চমকে বিশ্বাস করেন এবং বিরাট বড় চমক, যেটা সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিল। কি সেই ঘটনা? নোটবন্দি হলো, অর্থাৎ বলা হলো যে কালো টাকা যত আছে সব নাকি এর মধ্যে দিয়ে অ্যারেস্ট করে নেওয়া যাবে। হঠাৎ করে যে নোটগুলো ছিল বাজারে ঘুরছিল, সেই নোট বাজার থেকে তুলে নেওয়া হলো রাতারাতি, কাউকে কোনো কিছু না জানি, একদম সার্জিক্যাল স্ট্রাইক। উনি যেভাবে করেন, তার আগে একটা বড় বক্তব্য রাখলেন রাত্রিবেলায়, দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তারপরে নোটবন্দি করে দিলেন। কি ঘটনা ঘটলো তারপরে? 15-16 অর্থবর্ষের Q4 জিডিপি ছিল 8%, 17-18 Q3 সেই জিডিপি এসে দাঁড়ালো 5 অর্থাৎ প্রায় 2% জিডিপিতে ফল হলো, মোটামুটি 5.7% যদি ঠিকঠাক মনে থাকে। তার মানে ছিল 8%, কমে হয়ে গেল 5.7%। আর কি হলো? আমি প্রথমে কিছু তথ্য, সংখ্যা এগুলো বলছি, তারপর বাস্তবে মানুষের কি অবস্থা হয়েছিল আপনারা সকলে জানেন, তবুও আমি বলবো, কিছুটা আপনাদের সঙ্গে নিশ্চয় ভাগ করে নেব। এছাড়া কি হলো, নিউ প্রপোজাল ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ নতুন ব্যবসার জন্য যে ইনভেস্টমেন্ট হয় সেইটা আমাদের ওই অ্যাভারেজ 2.36 ট্রিলিয়ন যেটা হয় সেটা থেকে কমে দাঁড়িয়ে গেল 1.31 ট্রিলিয়ন, অর্থাৎ নতুন যে উদ্যোগ সেইটা রাতারাতি, অর্থাৎ রাতারাতি বলতে বলছি যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা কমে 21,000 কোটি টাকা নতুন নোট ছাপতে খরচা হলো। তো এত যে কামান দাগা হলো, সেটা কি আদপে শত্রুদের বিচার হলো, শত্রুদের ধ্বংস হলো, নাকি মশা মারতে কামান দাগা হলো? আবার কিছু কিছু অত্যুৎসাহী সাংবাদিক সেই সময় বললেন যে নতুন যে 2000 টাকার নোট আছে তাতে চিপ বসানো আছে, সেই চিপ মাটির নিচে থাকলেও স্যাটেলাইট তাকে ধরে ফেলবে।
অর্থাৎ কালো টাকা ভ্যানিশ। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমায় আপনারা দেখেছেন, মুকুল যেমন বলতো ভ্যানিশ, তো সেরকম ভ্যানিশ হয়ে গেল। এইটা কিছু কিছু সাংবাদিক দাবি করে বসলেন। তো সেটাতে অসুবিধা নেই, তিনি দাবি করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তারা বলবেন, স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে এর ফলে প্রচুর সাধারণ মানুষ পথে বসলেন। রাস্তার ধারে আমরা দেখি না, পাড়ায় যারা ঠেলা নিয়ে সবজি বিক্রি করেন, চায়ের দোকান দেন, ছোট ছোট ব্যবসা করেন, তাদের ব্যবসাগুলো রাতারাতি উঠে গেল, লম্বা লাইন পড়ল। অনেক পরিবার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন ব্যাংকে জমা রেখেছিলেন, সেই অর্থ তুলতে পারলেন না। সামাজিকভাবে অনেকে তাদের ছেলে মেয়েদের যে বিয়ে দেওয়ার কথা ছিল সেগুলো দিতে পারলেন না। সারা ভারতবর্ষের গরিব প্রান্তিক মানুষদেরকে এক কথায় পঙ্গু করে দেওয়া হলো এই একটা মাত্র সিদ্ধান্তের জন্য। হ্যাঁ, ইনিই স্বপ্নের ফেরিওয়ালা, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, এটাই তার স্বপ্নের নমুনা। শুধুমাত্র নোটবন্দি নয়, অনেক উদাহরণ আছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করব। তিনি বললেন, যে কথা বলে তিনি প্রশাসনে এসছিলেন, তিনি বলেছিলেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন বিজেপির সরকার দেবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ব্যাপক কেলেঙ্কারি। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে, রাজ্য সরকারের, কিন্তু বিজেপি শাসিত, এই কেন্দ্রের হাওয়াতে যে বিজেপি একটার পর একটা রাজ্য বিজেপি জিতেছে, তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ। আমরা দেখলাম নিট কেলেঙ্কারি, অর্থাৎ মেডিকেল এন্ট্রান্স যেটা হয়, সেই কেলেঙ্কারি আমরা দেখলাম এই বিজেপির শীর্ষ নেতৃত্বরা যাদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন বিরোধী থাকার সময়, দুর্নীতি 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 বলে চিৎকার করতেন, কোন এক জাদু বলে তাদেরকে তারা দলে নিয়ে নিলেন এবং দুর্নীতি থেকে, তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, দুর্নীতি মুক্ত হয়ে গেলেন, অর্থাৎ ছিলেন চোর, হয়ে গেলেন সাধু। আমি বলছি না, ওনারাই বলেছেন। আপনারা দেখুন, ওনারা বলেছেন যে এইগুলো, আমি অনেক উদাহরণ দিতে পারি। আমি বাংলার নিরিখে বলছি, আমাদের বাংলার বর্তমান বিরোধী দলনেতা, তিনি বিজেপিতে গেলেন, কোনো করাপশন নেই, কোথাও কোনো দুর্নীতি নেই। অজিত পাওয়ার, তার সম্পর্কে বলেছিলেন, অশোক চাভান সম্পর্কে বলেছিলেন, একের পর এক এরকম উদাহরণ আছে, তাদের কথা বলেছিলেন, কিন্তু তারা বিজেপিতে যাওয়ার পর ওয়াশিং মেশিন, বিজেপি এখন নতুন ওয়াশিং মেশিন, সেখানে গেলেই এই দুর্নীতিগুলো কোনো এক জাদু বলে আসলে স্বচ্ছ হয়ে যায়। তার মানে তারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেনি, আমরা ভুল বুঝেছিলাম। তারা বলেছিলেন যে বিরোধী থাকলে তারা দুর্নীতিগ্রস্ত, আমাদের সঙ্গে চলে এলে তারা দুর্নীতিমুক্ত। আপনারা সকলে জানেন। তো স্বপ্নের ফেরিওয়ালার আর একটা নমুনা। এরপর আরো একটা নমুনা দিচ্ছি। কৃষক বিল, 3টে কৃষি বিল আনা হলো, কৃষক না, মাফ করবেন, 3টে কৃষি বিল আনা হলো, কৃষক বিরোধী 3টে কৃষি বিল আনা হলো। তার বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতবর্ষের কৃষক সম্প্রদায়, চাষিরা। তারা আন্দোলন শুরু করলেন দিল্লির বুকে, দিল্লির চারিদিকে তারা অবস্থান শুরু করলেন। লাখো লাখো মানুষ, লাখো লাখো কৃষক। আমি ছিলাম সেই আন্দোলনে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি গেছিলাম সেই আন্দোলন, আমি নিজে চোখে দেখেছি। এই সরকার যখন বিরোধী দলে ছিল, তারা বলেছিলেন যে কৃষকদের ঋণ মুকুব করতে হবে, কৃষকদেরকে আরো সুবিধা দিতে হবে, কৃষকরাই ভারতবর্ষের সম্পদ। এই কথাটা সত্যি, কিন্তু তারা ক্ষমতায় এসে ভুলে গেলেন কৃষকদের বিষয়টা, এবং ভয়ঙ্কর কৃষক বিরোধী কৃষি বিল তারা নিয়ে এলেন। এই আন্দোলন করতে গিয়ে প্রায় 700 কৃষক শহীদ হয়ে গেলেন। স্বপ্নের ফেরিওয়ালার আর একটা নমুনা। লিস্ট কিন্তু অজস্র। ওনারা বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিকই, বিজেপি শাসিত কেন্দ্র সরকারের স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও হওয়াই উচিত। কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে
এই 3বার যে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, যে 3বার তারা ক্ষমতায় এসছেন, শতাংশের হিসাবে তাদের সংসদের সাংসদ, মহিলা সাংসদের সংখ্যা কত? ভারতবর্ষের বাকি সমস্ত দলগুলোর তুলনায় একদম নিচের দিকে। খুব ভুল না বললে বোধহয় 11% বা 12%। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, আমি যে দলটা করি, গর্বের সাথে তাদের 38%। সেটা অন্য বিষয়, আজকের প্রসঙ্গ নয়। প্রসঙ্গটা হচ্ছে তারা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলছেন, কিন্তু তারা মহিলা ক্ষমতায়নের কথা করে কাজে করে দেখাচ্ছেন না। আমরা এই বিজেপি কেন্দ্রীয় শাসকের সময়, অর্থাৎ গত 11 বছরে হাথরাস দেখেছি, উন্নাও দেখেছি। উন্নাওয়ে তো এক কাঠি এগিয়ে, সেখানে বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের সরাসরি যোগাযোগ বা যোগ প্রমাণিত হয়েছে। দল কি ব্যবস্থা নিয়েছে? বিভিন্ন সময় এই দলের বিভিন্ন নেতারা যে ভাবে মহিলাদের সম্পর্কে মন্তব্য করেছেন, মন্তব্য করেছেন, বা তাদের প্রতি যে ভাবনা চিন্তা দেখিয়েছেন, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াওটা বোধহয় সত্যিই স্বপ্ন নাকি বাস্তব, আপনারা ঠিক করবেন। কিছুদিন আগে দিল্লির একটা হাইওয়েতে কোনো এক বিজেপির নেতা, তিনি গাড়ির মধ্যে থেকে এক মহিলাকে নামিয়ে, মানে তার গাড়িতেই যাচ্ছিলেন, নামিয়ে রাস্তার মধ্যে যেসব কুকর্ম করছিলেন দল, অর্থাৎ বিজেপি, বেটি বাঁচাও বেটি পড়াও যাদের স্লোগান, আমরা তো আশা করি যে তারা নিশ্চিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমার জানা নেই। আরো অনেক কিছু বলেছেন, আলোচনা লম্বা হয়ে যাবে, দীর্ঘায়িত হবে, আমি সেটাই ঢুকছি না। আমি শুধু ছোট্ট ছোট্ট কয়েকটা করে জিনিস তুলে ধরার চেষ্টা করছি। যেমনটা বলেছিলাম, এই লিস্ট তো শেষ হওয়ার নয়। আপনারা দেখেছেন কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা। হাজার হাজার পরিযায়ী শ্রমিক, কখনো কেউ রেল লাইনের উপরে শুয়ে দিন কাটিয়েছেন, কেউ হয়তো বাড়ি ফিরতে পারেননি, হেঁটে ফিরেছেন। হঠাৎ লকডাউন, আনপ্ল্যান্ড লকডাউন যেটা বলে, সেই আনপ্ল্যান্ড লকডাউনের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক জীবন হারিয়েছেন। আমরা দেখেছি অক্সিজেনের অভাবে বিভিন্ন মানুষ শ্বাসকষ্ট পেয়ে মারা গেছেন, অর্থাৎ একটু বাঁচার জন্য যে অক্সিজেন, সেই অক্সিজেনটাও পাওয়া যায়নি। আর পরিযায়ী শ্রমিকদের কথা না বললেই নয়, কারণ এই সরকারের সময় পরিযায়ী শ্রমিকরা যে পরিমাণে কোভিডের সময় প্রাণ হারিয়েছেন বা ঝামেলার মধ্যে পড়েছেন, বিভিন্ন জায়গায় কেউ কেউ 500 কিলোমিটার 600 কিলোমিটার হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেছেন। এই যে ভোগান্তি, নিশ্চিতভাবে এই 11 বছরের যে স্বপ্নের উড়ান, তার একটা পার্ট হিসাবে বা একটা অংশ হিসাবে তো নিশ্চিতভাবে এই অধ্যায়গুলোর ইতিহাসে লেখা থাকবে। এই কোভিড পরিস্থিতিও লেখা থাকবে, কিভাবে এই স্বপ্নের উড়ান দেখানো সরকার, বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো সরকার কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করেছিল। এছাড়াও আমরা বুলেট ট্রেনের কথা বললাম, এই বুলেট ট্রেন একদিকে ভারতবর্ষে যখন নিয়মিত রেল দুর্ঘটনার একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, প্রচুর রেল দুর্ঘটনা ঘটেছে। একদিকে বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী, তিনি রিলস বানাতে বেশি উৎসাহী, রেলমন্ত্রী থেকে রিলমন্ত্রী হয়ে গেছেন, আর স্বপ্ন দেখাচ্ছেন বুলেট ট্রেনের। একটা ট্রেন ঠিকমতো চালানো যায় না সময়ে। লোকজন, আমরা মহাকুম্ভের সময় দেখেছি, মহাকুম্ভ যেটা সরকার প্রমোট করেছিল, আপনারা ভুল করে আবার এর মধ্যে ধর্ম ঢোকাবেন না, আমি ধর্মতে যাচ্ছি না, কুম্ভ একটা পবিত্র ধর্মচারণের জায়গা, সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে যে ব্যবস্থা, রাষ্ট্র যখন কিছু প্রমোট করে, সরকার যখন কিছু প্রমোট করেছে, সেই প্রমোশন করলে তার ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ প্রশাসনিক দায়িত্বও কিন্তু সরকারের। আমরা দেখেছি ট্রেনে লাঠি দিয়ে দিয়ে এসি কামরার যে জানলার কাজগুলো ভাঙা হয়েছে, সেখানে এমনকি এরকমও দেখা গেছে যে রেলে ড্রাইভারকে ট্রেন থেকে নামিয়ে দিয়ে সেখানে চলে গেছে। কি অব্যবস্থা! তারা আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে। আমরা এই সরকারের 11 বছরের সরকারের সময় এনআরসি দেখেছি, হঠাৎ করে এনআরসির একটা বিল পাস হয়ে গেল, খায় না মাথায় দেয় তার কি অবস্থা। তাই এই বহুত্ববাদের দেশ, যেখানে এত ধর্মের মানুষ থাকেন, এত জাতির মানুষ থাকেন, এত ভাষাভাষীর মানুষ থাকেন, যে দেশের বহুত্ববাদটাই হচ্ছে অন্তরাত্মা, ভারতবর্ষের সংবিধান সেইভাবে লিখিত হয়েছে, এবং ভারতবর্ষ দেশ হিসাবে যে মহান সভ্যতা, সেটা এই বহুত্ববাদের দেশকে তারা এনআরসি করে কি বার্তা দিতে চেয়েছেন,
জানি না সেই রুল এখনো সিএ রুল ফ্রেম হয়নি। আর একটা জটিল বিষয়, এই এনআরসি সিএ নিয়ে এর আগে অনেক বক্তব্য দিয়েছি, দরকার পড়লে শুধুমাত্র এই টপিকের উপর আরো এপিসোড করা যায়, কখনো সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এটাও লেখা থাকবে 11 বছরের এই সরকারের ইতিহাসে এনআরসি করেছিল এবং তারপরে সারা ভারতবর্ষ কিভাবে জ্বলে উঠেছিল। এই সরকার যখন ক্ষমতায় আসে, আমি যেমনটা বলেছিলাম, তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। বাস্তবটা কোথায়? বাস্তবটা হচ্ছে এই সরকারের সময় 44 বছরের মধ্যে সব থেকে বেশি বেকারত্বের হার এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সময় গত 11 বছরের মধ্যে আমরা দেখেছি। অর্থাৎ একদিকে স্বপ্ন বছরে 2 কোটি চাকরি, আর একদিকে 44 বছরের সব থেকে বেশি বেকার। মেলাতে পারছেন এই স্বপ্ন? আপনারা সিদ্ধান্ত নেবেন। এই স্বপ্নের উড়ান যে সরকার দেখিয়েছিল মোদী সরকার 11 বছরের, তাদের যে কৃতিত্ব, তার মধ্যে নিশ্চয় এই সর্বোচ্চ বেকারত্বের হারটাও তাদের কৃতিত্বের মধ্যে থাকবে। ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে। তার দায় নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তাদের অর্থনৈতিক যে নীতি, সেই নীতিকে নিতে হবে। অক্সফ্যামের রিপোর্ট বলছে 2014 সালের যে অক্সফামের রিপোর্ট, তাতে প্রথম 1% অর্থাৎ টপ সর্বোচ্চ 1% যে মানুষ আছেন, তাদের হাতে কতটা অর্থ ছিল, অর্থাৎ কতটা সম্পদ ছিল, সেটা 41%। তারপরে স্বপ্নের ফেরিওয়ালা এলেন। 2017 অক্সফ্যাম রিপোর্ট বলছে সেইটা ওই 1%-র হাতে, একটা পিরামিড যদি ধরি, 140 কোটি মানুষের দেশ এই ভারতবর্ষ, 140 কোটির মধ্যে 1%, টপ 1%, অর্থাৎ 1 কোটির একটু বেশি মানুষ, 1.4 crores, 1,40,00,000 মানুষের হাতে সেই সম্পদটা 41% থেকে বেড়ে হয়ে গেল 73%। অর্থাৎ বড়লোকদের হাতে আরো বেশি করে পয়সা চলে গেল, আর গরিব মানুষ আরো গরিব হতে শুরু করল। ঠিক সেই কারণেই যখন আমাদের দেশ, আমরা গর্বিত, আমাদের দেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে জিডিপির, নমিনাল জিডিপির হিসাবে আমরা পৃথিবীতে 4র্থ স্থানে পৌঁছে গেছি। ঠিক একই সময়ে এই কেন্দ্রীয় শাসকের সময় বিশ্ব ক্ষুধা সূচক অর্থাৎ ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা কোথায় পৌঁছে গেছি? 127টা দেশের মধ্যে 105 নম্বরে নেমে গেছি। এই কৃতিত্ব এই 11 বছরের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ঝুলিতে নিশ্চয়ই থাকবে। অর্থাৎ না খেতে পাওয়া মানুষের সংখ্যা আস্তে আস্তে বেড়েছে, এবং সেটা এমন জায়গায় পৌঁছেছে, আমাদের প্রতিবেশী ছোট ছোট দেশ ভুটান, বাংলাদেশ, তাদের থেকেও আমরা লিস্টে নিচে চলে এসেছি। অর্থাৎ আমাদের দেশের কি অবস্থা তৈরি করেছে, গরিব মানুষদের, সাধারণ মানুষদের অবস্থা এই 11 বছরের শাসনকালে বিজেপি সরকার কোন জায়গায় পৌঁছে দিয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। একদিকে স্বপ্ন আর একদিকে বাস্তব। এটাই বাস্তব কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের, এটাই হচ্ছে রূঢ় বাস্তব, কঠিন বাস্তব। বাকিটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমি বলেছিলাম, গণতন্ত্রের শেষ কথা বলেন মানুষ, সেই মানুষই সিদ্ধান্ত নেবেন যে কি আসলে অবস্থা হয়েছে এই সরকারের সময়। এরকম অনেক উদাহরণ আছে, আমরা পরপর অনেক উদাহরণ দিতে পারি। এই সরকারের সময় এই সরকার যারা স্লোগান রেখেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর ঠিক উল্টোটা দেখাচ্ছে। অর্থনৈতিক বৈষম্য যেমন বললাম, সামাজিক বৈষম্যটাও এইভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই 11 বছরের শাসনকালে দলিত এবং আদিবাসীদের ওপর ভয়ঙ্করভাবে অত্যাচারের সংখ্যা বেড়েছে, অনেক গুণে বেড়েছে, সেই রিপোর্টও আমরা দেখেছি। অর্থাৎ একদিকে সামাজিক বৈষম্য বাড়ছে, একদিকে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, ধর্মীয় মেরুকরণ বাড়ছে, ভারতের বহুত্ববাদকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কি আপনাদের স্বপ্নের সরকার? এই কি স্বপ্নের ফেরিওয়ালা? সিদ্ধান্ত আপনাদের। তবে এইসবের মধ্যে একটা আশার আলো আমরা দেখছি। এই বিজেপি এই স্বপ্নের ফেরিওয়ালার উপর ভর করে তারা বাংলা জয় করার চেষ্টা করেছিল। তারা বাংলা জয় করার চেষ্টা করেছিল 2021 সালে। তারা বলেছিল আবকি বার 200 পার। 77-এ তাদের বিজয় রথ থেমে গেছে। বাংলার মানুষ এই স্বপ্ন ফেরিওয়ালাকে প্রত্যাখ্যান করেছে, এবং 2026-এও এই স্বপ্নের ফেরিওয়ালাকে তুমুলভাবে প্রত্যাখ্যান করবে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ বাঙালিরা বুঝে গেছে যে এই যে স্বপ্ন, পুরোটা আসলে স্বপ্নই, সেটা
দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। বাস্তবটা বড় কঠিন। বাস্তবে সাধারণ মানুষকে, ভারতবর্ষের সাধারণ জনতাকে, সাধারণ জনগণকে আস্তে 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 আরো প্রান্তিক জায়গায় ঠেলে দিচ্ছে। চিন্তার বিষয় এটাই। তাই ভারতবর্ষের এই গত 11 বছরের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আপনাদেরকে যে স্বপ্নের ফেরিওয়ালার যে লিস্ট এবং বাস্তবের চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আসলে জনতাই হচ্ছে এই গণতন্ত্রের দেবতা, সুতরাং সিদ্ধান্ত আপনাদের হাতে। আনকাট তন্ময় আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লিঙ্ক শেয়ার করবেন, এবং আমার স্ক্রিনে এখন ফেসবুকের লিঙ্ক, এক্স অর্থাৎ সাবেক টুইটার, তার লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। নিশ্চিতভাবে প্রশ্ন আপনাদের, উত্তর আমার। কারণ আমি মনে করি রাজনীতিতে যারা রাজনীতি করি তারা জনগণের প্রতি দায়বদ্ধ, তাই জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার দায়ও আমাদের। সুতরাং আপনারা যদি প্রশ্ন করেন, নিশ্চিতভাবে আপনারা যারা নিজের আইডি থেকে করবেন, অর্থাৎ অনেকে এখন সমাজ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করেন, সেই প্রশ্নগুলো নয়। সত্যিকারের যাদের রিয়েল আইডি আছে তারা, যে কেউ যে দলেরই সমর্থক হন না কেন, ভারতবর্ষের যদি নাগরিক হন, তাহলে বাংলার যদি নাগরিক হন, বাংলার যদি মানুষ হন, তাহলে আপনারা নিশ্চিতভাবে প্রশ্ন করবেন। আমি আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভালো লাগবে আপনাদের সঙ্গে যদি এই ইন্টারাকশন করতে পারি। তাহলে দেখা হবে আনকাট তন্ময়। প্রশ্ন আপনাদের, উত্তর আমার। ভালো থাকবেন।